আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি শান্তা ইসলাম, সহকারী শিক্ষক, বাংলা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। আমাদের গার্হস্থ্য বিজ্ঞানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা আছে, গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, ঠিক আছে। তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি। এখন গৃহ মানে হচ্ছে কি ঘর, তাই না? আমরা সবাই জানি আমরা কোথায় থাকি, আমরা ঘরে থাকি। ঘর হচ্ছে, গৃহটা হচ্ছে আমাদের পরম শান্তির একটা জায়গা। আমরা প্রত্যেকেই যখন কাজে বের করি, সকালবেলা বাসা থেকে বের করি এবং সন্ধ্যার সময় কিন্তু আমরা যার যার গৃহে ফিরে যাই। এখন গৃহে ফিরে যাওয়ার পর যদি গৃহের পরিবেশটা যদি সুন্দর না হয় বা যদি একটু গুছানো না হয়, নিজের মতো যদি না হয়, তাহলে কিন্তু দেখবে যে তোমার মনে শান্তি লাগছে না, তাই না? গৃহটা হচ্ছে কি আমাদের পরম একটা শান্তির জায়গা, যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নেই, আমরা একটু প্রশান্তি অনুভব করি। কিন্তু সেই গৃহটা যদি তোমার নিজের মন মতো না হয়, নিজের ইচ্ছে মতো যদি তুমি গুছিয়ে না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার মনের মধ্যেও কিন্তু কি একটা খুঁতখুঁতে একটা ভাব থাকবে। তো সেই জন্য মূলত হচ্ছে গৃহকে কি করতে হবে, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এই গৃহকে গুছিয়ে রাখার বা সুন্দরভাবে রাখার এই যে নীতি, সেই নীতিগুলো সম্পর্কে হচ্ছে কি আমরা আজকে আলোচনা করব। সহজ, সুন্দর এবং আকর্ষণীয় সব কিছুই হচ্ছে কি শিল্প। ঠিক আছে, আমরা যে কাজ করতে যাই সেই কাজের মাঝখানে সহজ, সুন্দর এবং আকর্ষণীয় সবগুলাই হচ্ছে কি শিল্পের আওতায় পড়ে। গান করা, ছবি আঁকা, এটা যেমন একটা শিল্প, ঠিক তেমনি ঘর গুছিয়ে রাখা, ঘর সুন্দর করে রাখা, সেটাও কিন্তু একটা শিল্পের আওতায় পড়ে। কারণ তোমার ঘরকে তুমি কতটুকু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারতেছো বা উপস্থাপন করতে পারছো, সেটা কিন্তু একটা শিল্পের আওতায় পড়বে। তার মধ্য দিয়ে তোমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও কিন্তু ঘটবে। ঠিক আছে, তাহলে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি তার প্রতিটিতে কি থাকে, রং থাকে, আকার থাকে, তারপরে হচ্ছে কি জমিন থাকে, উপরে থাকে কোনো রেখা থাকে। এগুলোই হচ্ছে মূলত কি শিল্পের উপাদান। অর্থাৎ আমাদের চারপাশে আমরা যে কোনো কিছুই দেখি না কেন, রং, রেখা, আকার, জমিন, এই সব কিছু মিলিয়ে হচ্ছে কি মূলত গৃহসজ্জার যে শিল্প সেটা আওতায় পড়ে। এগুলো হচ্ছে মূলত কি শিল্প সৃষ্টির উপাদান। অর্থাৎ আমরা যেগুলো দিয়ে এই গৃহের যে অভ্যন্তরীণ শিল্পটার পরিচর্যা করব, তার মূল উপাদান হচ্ছে কি এইগুলো। অর্থাৎ যা কিছু দিয়ে শিল্প সৃষ্টি করা হয় তাই হচ্ছে কি শিল্প সৃষ্টির উপাদান। শিল্প সৃষ্টির উপাদানের মধ্যে প্রথমেই আছে কি রং, রেখা, আকার এবং জমি। তাহলে এখানে কি দেওয়া আছে যে শিল্পের উপাদান। শিল্পের উপাদানের মধ্যে প্রথমেই রয়েছে রং, তারপরে আছে রেখা, তারপরে আছে আকার এবং সবশেষে আছে জমি। ঠিক আছে, তোমাদের পার্ট একই হচ্ছে শিল্প উপাদান। আমি এখানে একটু লিখে দিচ্ছি, পার্ট একই হচ্ছে শিল্প উপাদান। এই শিল্প উপাদানের আমরা যেটা জানলাম যে শিল্প উপাদানের মধ্যে উল্লেখযোগ্য যে চারটা বিষয় আছে, তার মধ্যে আছে কি রং, রেখা, আকার এবং জমি। শিল্প উপাদান সম্পর্কে জানতে হলে তোমাকে প্রথমেই এই চারটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে জানতে হবে। তো প্রথমেই আমরা হচ্ছে এই রং নিয়ে আলোচনা করব। রংটা মূলত কি? রং হচ্ছে কি আমাদের চারপাশে আমরা কিন্তু নানা ধরনের রঙের সংমিশ্রণ দেখতে পাই। তুমি যেদিকেই তাকাও না কেন সেদিকেই কিন্তু বিভিন্ন রঙের খেলা দেখতে পাবে, কিন্তু আলো ছাড়া তুমি কোনো রং দেখতে পারবে না। রং দেখতে হলে সেখানে কি হবে, আলোর প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে এই যে রং, আমাদের চারপাশে যত ধরনের রং আছে, রংগুলোকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। রংকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। রংকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে তোমার
এক নম্বরে আছে কি প্রাথমিক রং, দুইয়ে আছে মাধ্যমিক রং, এবং তিনে আছে কি তোমার সংমিশ্রিত রং। ঠিক আছে, তিনে আছে সংমিশ্রিত রং। সংমিশ্রিত রং। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি হচ্ছে কি রংকে। রংকে আমরা প্রথমত কয় ভাগে, তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক রং, একটা মাধ্যমিক রং, একটা হচ্ছে সংমিশ্রিত রং। প্রাথমিক রংটা হচ্ছে যে রং অন্য কোনো রঙের সংমিশ্রণে তৈরি করা যায় না। এটা হচ্ছে কি মৌলিক রং, অর্থাৎ এই রংটা একেবারে হচ্ছে নিজস্ব একটা রং। সেই রংগুলোকে মূলত প্রাথমিক রং বলা হয়। প্রাথমিক রং হচ্ছে মূলত তিনটা। ঠিক আছে, আমরা এখানে রঙের যে বিভাগগুলো সেটা আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। প্রাথমিক রং হচ্ছে মূলত তিনটা। প্রাথমিক রং তিনটা, তার মধ্যে হচ্ছে লাল, নীল এবং আরেকটা হচ্ছে কি হলুদ। এই তিনটা হচ্ছে মূলত প্রাথমিক রং। এই প্রাথমিক রংগুলোর সাথে তুমি এই তিনটা রঙের সাথে একটা রঙের সাথে আরেকটা রং সম পরিমাণে মিলিয়ে নতুন যে রংটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি মাধ্যমিক রং। অর্থাৎ এই প্রাথমিক তিনটা রঙের সাথে একটা রঙের সাথে আরেকটা রঙের সম পরিমাণ সংমিশ্রণে আমরা মাধ্যমিক রং তৈরি করব। ধরো যে লাল এবং হলুদ এই দুইটা রং সম পরিমাণে মিলিয়ে হবে হচ্ছে কমলা রং। ঠিক আছে, এই দুইটা রং যদি তুমি সম পরিমাণে মিলাও তাহলে সেখানে আসবে কি কমলা রং। এবং হলুদ আর নীলটা তুমি যদি সম পরিমাণে মিলাও তাহলে এখানে আসবে হচ্ছে সবুজ রং। হলুদ আর নীল মিলে হচ্ছে সবুজ রং। এবং এই লাল এবং নীল যদি সম পরিমাণে মিলাও তাহলে এখানে তৈরি হবে হচ্ছে কি বেগুনি রং। বেগুনি রং। তাহলে আমরা প্রাথমিক রংগুলো হচ্ছে কি মূলত লাল, হলুদ এবং নীল। আর এই তিনটা রং তুমি একটার সাথে আরেকটা সম পরিমাণে মিলিয়ে যে নতুন রংগুলো পাবে সেটা হচ্ছে মাধ্যমিক রং। মাধ্যমিক রং লাল এবং হলুদের সংমিশ্রণে কমলা, হলুদ এবং নীলের সংমিশ্রণে সবুজ এবং লাল এবং নীলের সংমিশ্রণে হবে কি বেগুনি রং। এখন এই যে তিনটা আমরা পেলাম হচ্ছে প্রাথমিক রং, তিনটা পেলাম হচ্ছে মাধ্যমিক রং। এই রংগুলোর সংমিশ্রণে আবার নতুন আরো 6টা রং তৈরি করা যায়, সেটা হচ্ছে সংমিশ্রিত রং। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক রংগুলোর সমন্বয়ে সংমিশ্রিত রং তৈরি হয়। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো যে এই লাল এবং কমলা মিলে যে রংটা হয় সেটা হচ্ছে কি লালচে কমলা। আমি এদিকে লিখে দিই। সংমিশ্রিত রঙের প্রথমে হচ্ছে লালচে কমলা, তারপরে হচ্ছে কি তোমার এই কমলা এবং হলুদ মিলে হচ্ছে 2 নম্বরে কমলা এবং হলুদ মিলে হচ্ছে হলদে কমলা। হলদে কমলা, তারপর হচ্ছে হলুদ আর সবুজ মিলে হচ্ছে হলদে সবুজ। হলদে সবুজ, তারপরে হচ্ছে সবুজ আর নীল মিলে হচ্ছে নীলচে সবুজ। নীলচে সবুজ, নীলচে সবুজ। তারপরে হচ্ছে এই সব নীল আর বেগুনি মিলে হচ্ছে নীলচে বেগুনি। নীলচে বেগুনি, এবং সর্বশেষে বেগুনি এবং লাল মিলে হচ্ছে কি লালচে বেগুনি। লালচে বেগুনি। তাহলে সংমিশ্রিত রংটা হচ্ছে কি মূলত প্রাথমিক এবং মাধ্যমিক রঙের সংমিশ্রণ। তিনটা প্রাথমিক রং এবং তিনটা মাধ্যমিক রং সমপর্যায়ে মিলিয়ে আমরা হচ্ছে সংমিশ্রিত রংগুলো তৈরি করি। তার মধ্যে লাল এবং কমলা মিলে হচ্ছে লালচে কমলা, কমলা এবং হলুদ মিলে হচ্ছে হলদে কমলা, তারপরে হলুদ এবং সবুজ মিলে হচ্ছে কি হলদে সবুজ।
সবুজ ও নীল মিলে হচ্ছে নীলচে সবুজ, তারপরে হচ্ছে কি এই নীল এবং বেগুনি মিলে হচ্ছে নীলচে বেগুনি, এবং বেগুনি ও লাল মিলে হচ্ছে লালচে বেগুনি। এখন এই 6টা রং হচ্ছে কি সংমিশ্রিত রং। এখন 3টা প্রাথমিক রং, 3টা মাধ্যমিক রং মিলে হচ্ছে 6টা, এবং এই 6টার সাথে নতুন 6টা রং মিলে টোটাল কয়টা হচ্ছে 12টা রং। এই 12টা রং হচ্ছে বর্ণচক্রের 12টা রং, অর্থাৎ এই 12টা রঙের সমন্বয়, এই বর্ণচক্রের এই 12টা রঙের সমন্বয়ে কিন্তু আমরা যত ধরনের সৃষ্টিকর্ম দেখো, চিত্রকলা দেখো, কাপড় চোপড় থেকে শুরু করে প্রত্যেকটা রঙের মধ্যে তুমি এই 12টা রঙের মিশ্রণ দেখতে পারবে। অর্থাৎ এই 12টা রঙের মধ্য থেকে কোনো না কোনো রং সেখানে উপস্থিত থাকবে। এই 12টা রঙকে মূলত কি বলা হয়? বর্ণচক্র। ঠিক আছে, তাহলে এটা ছিল মূলত রং সম্পর্কে তোমাদের ধারণা। এখন এই রংগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু রং আছে যেটা একটু উষ্ণ রং, কিছু কিছু রং আছে যেটা একটু ঠান্ডা প্রকৃতির রং। ঠিক আছে, এখন উষ্ণ রং কোনগুলা? উষ্ণ রঙের মধ্যে আছে ধরো লাল, হলুদ এবং কমলা, যেগুলো হচ্ছে দেখতে একটু উজ্জ্বল রঙের হয়। এই উজ্জ্বল রঙগুলো যদি আমরা মানে কেউ ঘরে ব্যবহার করে থাকি, তাহলে উজ্জ্বল রঙের ব্যবহারে তোমার পরিবেশে একটু গরম গরম একটা ভাব আসবে। ঠিক আছে, সেই পরিবেশটাকে একটু উষ্ণ মনে হবে। আর হচ্ছে তোমার কাছে যে বস্তু আছে সেটাকে কি করবে, তোমার যে কোনো একটা বস্তু যদি থাকে সেটাকে একটু কাছে নিয়ে আসবে, অর্থাৎ দৃষ্টির সামনে নিয়ে আসবে উষ্ণ রং ব্যবহারের কারণে। তারপরে হচ্ছে ঘরের আকৃতি। এখন ঘরে যদি তুমি এই টাইপের উজ্জ্বল রংটা ব্যবহার করে থাকো, লাল, কমলা অথবা হলুদ রং, তাহলে তোমার ঘরের আকৃতিটা হচ্ছে কি ছোট মনে হবে। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণ রঙের একটা বৈশিষ্ট্য। তারপরে আছে শীতল রং। শীতল রং বা হালকা রং। শীতল রং বা হালকা রঙের মধ্যে আছে নীল, সবুজ এবং নীলচে সবুজ। এই রঙগুলো হচ্ছে মূলত হালকা রং বা শীতল রং। এই রঙগুলো যদি ব্যবহার করো তাহলে তোমার ঘরে একটা শুভ্র পরিবেশ বিস্তার করবে। ঠিক আছে, এবং তোমার যে বস্তুটা আছে, যে কোনো বস্তু, সেটা তোমার দৃষ্টির সামনে থেকে একটু দূরে নিয়ে যাবে, সেটাকে দেখতে একটু দূরে মনে হবে, এবং ঘরের যে জায়গাটা আছে সেই ঘরকে অপেক্ষাকৃত কি দেখাবে? বড় দেখাবে। তাহলে উষ্ণ রং ব্যবহার করলে ঘরের আকৃতিটা একটু ছোট দেখায়, শীতল রং ব্যবহার করলে ঘরের আকৃতি কি হয়? একটু বড় দেখায়। উষ্ণ রংটা যদি ব্যবহার করো তাহলে তোমার দৃষ্টির সামনে যে বস্তু আছে সেটাকে সে কি করবে? অপেক্ষাকৃত কাছে নিয়ে আসবে। আর শীতল রং ব্যবহার করলে সেটাকে অপেক্ষাকৃত দূরে নিয়ে যাবে। আর উষ্ণ রং ব্যবহার করলে স্বাভাবিকভাবে একটা কি হয়? গরম গরম একটা পরিবেশ বিরাজ করে। আর শীতল রং হচ্ছে তোমার মনে আলাদা রকম একটা প্রশান্তি এনে দেবে। তাহলে প্রত্যেকটা এই যে রংগুলোর মধ্যেও কিন্তু এক একটা রং এক একটা বৈশিষ্ট্য ধারণ করে আছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের রং সম্পর্কে ধারণা। তারপরে আমরা আলোচনা করি হচ্ছে রেখা এবং জমিন নিয়ে। রঙের পরে আমরা হচ্ছে রেখা নিয়ে আলোচনা করি। রেখাটা হচ্ছে মূলত কি? গতিশীল যে কোনো একটা বিন্দুকে মূলত রেখা বলে। এখন এখানে যদি একটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে যদি আমি গতিশীল করে দিই, সেটাই কিন্তু একটা রেখাতে পরিণত হবে। তাহলে গতিশীল বিন্দুকেই হচ্ছে কি আমরা রেখা বলে থাকি। এই রেখার মধ্যে কিন্তু অনেক ধরনের রেখা আছে। ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে বক্ররেখা, বক্ররেখা। তারপরে এটা হচ্ছে কি? এটাকে ধরো আমি আনারি রেখা, আনারি রেখা। তারপরে এটা হচ্ছে এই যে লম্বা লম্বা যেটা থাকে সেটা হচ্ছে কি? লম্ব রেখা। ঠিক আছে, তারপরে যেটা আছে যে এই যে কোণাকুণি যদি কোনো কিছু থাকে সেটা হবে হচ্ছে কৌণিক রেখা, কৌণিক রেখা। আর যদি এরকম ভাবে যদি যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে কি? জিগজ্যাগ রেখা, জিগজ্যাগ রেখা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি? জিগজ্যাগ রেখা। এই রেখাগুলো কিন্তু আমরা বিভিন্ন কাপড়ের প্রিন্টে তুমি দেখবে কি এক এক রেখা কিন্তু এক একটা ধরন রয়েছে। এটা হচ্ছে বক্ররেখা, তারপরে হচ্ছে আনারি রেখা, লম্ব রেখা, কৌণিক রেখা এবং জিগজ্যাগ রেখা। এই রেখাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় যে কোনো জিনিসে গেলে কিন্তু আমরা এই বৃত্তগুলো অথবা এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তারপরে আছে মূলত আকার। ঠিক আছে,
মনে হবে। তো এই আকারটা হচ্ছে মূলত দুই ধরনের। আকারটা হচ্ছে কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আকার দুই ধরনের। এক হচ্ছে কি মুক্ত আকার, আর দুই হচ্ছে জ্যামিতিক আকার। ঠিক আছে? জ্যামিতিক আকার। এখন এই আকারের মধ্যে জ্যামিতিক আকারে আমরা কি জানি? যে বৃত্ত আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, আয়তক্ষেত্র আছে। এই জ্যামিতিক আকারগুলোর শেপ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে মুক্ত আকার। যেমন গাছ, হ্যাঁ, পাতা, এগুলো যা আছে, অর্থাৎ জ্যামিতিক আকারগুলো ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু মুক্ত আকারের আওতাভুক্ত। তারপরে আমরা চলে যাই হচ্ছে কি জমিন। ঠিক আছে? জমিনটা হচ্ছে বস্তুর উপরিভাগের যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে মূলত জমিন। আমরা যে কোনো একটা বস্তু, সেটা হতে পারে কাপড় হতে পারে, তারপরে ঘরের মেঝে হতে পারে, কার্পেট হতে পারে, সোফা হতে পারে, এই প্রত্যেকটা জিনিসের উপরিভাগের যে বৈশিষ্ট্যটা আছে সেটাই হচ্ছে কি মূলত জমিন। ঠিক আছে? এই জমিনটা কিরকম হতে পারে? জমিন চকচকে জমিন হতে পারে, মসৃণ হতে পারে, উঁচু নিচু জমিন হতে পারে, খসখসে জমিন হতে পারে, আবার ভারীও হতে পারে। ধরো যে আমাদের কাপড়ের যদি একটা চকচকে রং ব্যবহার করা হয় তাহলে সেটাকে অবশ্যই আমরা কি বলবো? চকচকে জমিন বলবো, বা পর্দা, চকচকে জমিনের পর্দা হতে পারে। এখন আমরা যদি টাইলস ব্যবহার করি ঘরের মধ্যে, সেটা হবে কি মসৃণ জমিন হবে, কারণ ঘরের টাইলস তো আর খসখসা থাকে না। তারপরে ধরো তুমি একটা ফুলদানি নিলে, ফুলদানিতে যদি উপরে কোনো ডিজাইন করা থাকে তাহলে সেটা হবে কি তোমার উঁচু নিচু জমিন হবে। আবার সোফার যে কভার থাকে সেটা বেশিরভাগ দেখবে একটু খসখসা টাইপের হয়, তাহলে সেই কাপড়টা হচ্ছে মূলত কি খসখসা জমিন। আবার তুমি যদি কার্পেট দেখো, ঘরে মেঝেতে আমরা যে বিছিয়ে রাখি কার্পেট, সেই কার্পেট কি হয়? ভারী জমিনের কার্পেট কিন্তু হয়ে থাকে। তাহলে মূলত আমরা যে বস্তুগুলো ব্যবহার করে থাকি সেই বস্তুর উপরিভাগের যে বৈশিষ্ট্যটা থাকবে সেটাই হচ্ছে কি মূলত জমি। ঠিক আছে? এই ছিল আমাদের পার্ট 1-এ। পার্ট 1-এ তাহলে আমরা আলোচনা করলাম কি নিয়ে? পার্ট 1-এ আমরা প্রথমে রং নিয়ে ধারণা পেলাম। রং কত প্রকার? রংটা আমরা জানলাম যে 3টা রং আছে, প্রাথমিক, মাধ্যমিক এবং সংমিশ্রিত রং। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কিসে? রেখাতে। রেখার মধ্যে আছে কি তোমার বক্ররেখা, লম্বরেখা, আড়াআড়ি রেখা, কৌণিক রেখা এবং জিগজ্যাগ রেখা। তারপরে আমরা চলে গেলাম আকারে। আকারেও আমরা জানি যে দুই রকমের আকার হয়, একটা হচ্ছে জ্যামিতিক আকার আর একটা হচ্ছে কি মুক্ত আকার। তারপরে আমরা চলে গিয়েছি জমিনে। এখন বস্তুর উপরিভাগে কোনোটা মসৃণ জমিন হতে পারে, কোনোটা চকচকে জমিন হতে পারে, কোনোটা উঁচু নিচু হতে পারে, কোনোটা ভারী হতে পারে, আবার কোনোটা খসখসেও হতে পারে। তাহলে আমরা এখন হচ্ছে পার্ট 2-এ যাব। পার্ট 2-এ হচ্ছে শিল্প নীতি। পার্ট 2-এর আলোচ্য বিষয় হচ্ছে কি শিল্প নীতি। পার্ট 2-এ হচ্ছে শিল্পনীতি। এখন শিল্প সৃষ্টির জন্য মূলত আমরা যে নীতিগুলো অনুসরণ করি সেটাই হচ্ছে কি শিল্পনীতি। এখন গৃহকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য তুমি যে যে শিল্পগুলো ব্যবহার করছো সেটাকে অনুসরণ করার জন্য যে নীতিগুলো আমরা মূলত অনুসরণ করে থাকি সেটাই হচ্ছে মূলত কি শিল্প নীতি। তাহলে শিল্প সৃষ্টির জন্য আমরা যে শিল্পটা সৃষ্টি করবো সেটার জন্য যে নীতিগুলো মূলত সেটাই হচ্ছে কি শিল্প নীতি। এই শিল্পনীতিগুলোর মধ্যে আবার কিছুটা প্রকারভেদ আছে। শিল্পনীতি মূলত হচ্ছে কি 5 রকমের হয়ে থাকে, বা শিল্পনীতির মধ্যে আমরা মূলত এই 5টা জিনিসই বেশিরভাগ খেয়াল করে থাকি। সেটার মধ্যে প্রথমে যেটা আছে দেখো, ক নম্বরে হচ্ছে সমানুপাত। সমানুপাত, তারপরে আছে ভারসাম্য, তারপরে আছে কি ভারসাম্য, পরে আছে মিল,
ঘতে আছে ছন্দ এবং ওতে আছে কি তোমার প্রাধান্য। এখন এই জিনিসগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিল্পনীতির মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে সমানুপাত, ভারসাম্য, মিল, ছন্দ এবং প্রাধান্য। অর্থাৎ শিল্প সৃষ্টির ক্ষেত্রে এই 5টা জিনিস তোমাকে মূলত খেয়াল রাখতে হবে এবং 5টা জিনিস অনুসরণ করে তোমাকে যে কোনো শিল্প কি করতে হবে, তৈরি করতে হবে। প্রথমটাই যেটা সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাতটা হচ্ছে কি মূলত একটি অংশের সাথে আরেকটি অংশের আকার, আকৃতি এবং অনুপাতের একটা সামঞ্জস্য বিধান করা। এটা হচ্ছে মূলত একটা অনুধাবনের ব্যাপার। আমরা প্রাথমিকভাবে কোনো জিনিস দেখেই অনুমান করতে পারবো না যে সেটার একটা অংশের সাথে আরেকটা অংশের মিল আছে কিনা, একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাত মিলেছে কিনা, কিন্তু আমরা দেখে কিছুটা হয়তো ধারণা করতে পারি। এটা হচ্ছে মূলত কি আমাদের একটা অনুধাবনের ব্যাপার। তাহলে এটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে, একটা অংশের সাথে আরেকটা অংশের অনুপাত মিলানো, ঠিক আছে। এটা এই ভারসাম্যটা যেটা বজায় রাখা সেটাই হচ্ছে মূলত সমানুপাত। তারপরে আছে এই যে ভারসাম্য। ভারসাম্যটা বুঝতে হলে তোমাকে মূলত যারা হচ্ছে বাচ্চারা বাইরে আমরা খেলতে যাই, খেলতে গেলে অনেকে দেখবে যে একটা ঢেকি খেলা খেলে, তাই না? ঢেকি খেলা খেললে দেখবা যে দুই পাশে কিন্তু সমান ওজনের মানুষ বসতে হয়। এক পাশে যদি হালকা হয়, এক পাশে যদি একটু ভারী হয়, তাহলে কিন্তু এটা একদিকে নিচে নেমে যাবে, আরেকদিকে উপরে উঠে যাবে। এটা হচ্ছে অনেকটা দাড়ি পাল্লার মতো। আমরা ওজন করতে যখন যাই দাড়ি পাল্লায় একদিকে কম একদিকে বেশি বলে কিন্তু এটা উপরে নিচে হয়ে যায়। কিন্তু দুই দিকে যদি সমান ওজন থাকে তাহলে সেটা কি হবে, সমান জায়গায় অবস্থান করবে। ভারসাম্যটা হচ্ছে অনেকটা সেরকম, অর্থাৎ দুই দিকেই কি করতে হবে, সমান জিনিস রেখে এটার একটা ভারসাম্য রাখতে হবে। তারপরে হচ্ছে মিল। মিলটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং পছন্দ করি, তাই না? ম্যাচিং ম্যাচিং জিনিসটা হচ্ছে এরকম যে ঘরের ফার্নিচারের কালারের সাথে মিল করে আমরা ঘরের পর্দা রং মেলাতে পারি, অথবা ঘরের যে অন্যান্য আসবাবপত্র আছে, অন্যান্য জিনিস আছে, সেটা কি করি আমরা রং মিলাই। অর্থাৎ একটা অংশের সাথে আসবাবপত্রের সাথে পর্দা মেলাতে পারি, মেঝের যে আমাদের টাইলস আছে সেটার কালারের সাথে আমরা অনেকে মিলাই। অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের এই যে রঙের একটা মিল, সেটাই হচ্ছে মূলত এই মিলটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ছন্দ। ছন্দটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আকর্ষণীয় গতিশীল একটা অবস্থা, ঠিক আছে। কোনো শিল্প আমরা চোখের সামনে দেখে যেন নিখুঁত লাগে, সেটা কোনো কিছুতে যেন আমার খোট না লাগে, ঠিক আছে। এখন আমি কোনো একটা জিনিস দেখতে গেলাম, দেখতে গিয়ে সেখানে যদি কোনো একটা জিনিস এবড়ো থেবড়ো থাকে তাহলে সেটার মধ্যে তুমি কিন্তু কোনো একটা মানে ছন্দ খুঁজে পাবে না, সেখানে ছন্দ পতন হবে। কারণ তুমি একটা পেইন্টিং দেখতে গেলে সেই পেইন্টিংটার মধ্যে তোমার চোখে লাগার মতো যদি এলোমেলো কোনো একটা জিনিস থাকে সেটা কিন্তু প্রথম দেখাতেই তোমার চোখে পড়ে যাবে। তাহলে এখানে কিন্তু ছন্দের যে মিলটা সেটা কিন্তু ধারাবাহিকভাবে রক্ষা করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই যে ছন্দ সেটা হচ্ছে মূলত কি একটা গতিশীল অবস্থা। এখন আমরা ঘরের মধ্যে গিয়ে যদি সব জিনিস গুছানো থাকে তাহলে সেটার মধ্যে একটা ছন্দ থাকবে, আর যদি এক একটা জিনিস এলোমেলো থাকে, একটা জায়গায় আরেকটা না থাকে, তাহলেই কিন্তু সেখানে ছন্দের কোনো মিল থাকবে না। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রাধান্য। প্রাধান্যটা হচ্ছে এরকম যে আমি আমার ঘরে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি বা কোন জিনিসটাকে সামনে ফোকাস করতে চাচ্ছি। ধরো আমার ঘরে ঢুকেই প্রথমে যদি একটা ফুলদানি থাকে তাহলে অন্যান্য জিনিসের তুলনায় আমার কিন্তু প্রথম চোখটা কিন্তু ফুলদানির দিকে যাবে। এই যে ফুলদানির দিকে আমার চোখটা গেল সেটাই হচ্ছে কি মূলত প্রাধান্য। অর্থাৎ আমি এই জিনিসটাকে মানে দেখাতে চেয়েছি বা ফোকাস করতে চেয়েছি, এই জিনিসটাকে আমি প্রাধান্য দিয়েছি। আবার হতে পারে যে ফুলদানির মধ্যে অনেকগুলো ছোট ফুলের মাঝখানে তুমি একটা বড় ফুল দিয়েছো, তাহলে প্রথমে কিন্তু ওই বড় জিনিসটাতেই তোমার চোখটা যাবে। এটাই হচ্ছে কি মূলত প্রাধান্য, ঠিক আছে। তৈরির সময় এটা হচ্ছে যে কোনো জিনিস তৈরির সময় একটা অংশের তুলনায় আরেকটা অংশকে একটু বেশি গুরুত্ব দেওয়া বা এমনভাবে তৈরি করা যেন সবার চোখ প্রথমে ওই জিনিসটাতে গিয়ে পড়ে, এটাই হচ্ছে কি মূলত প্রাধান্য। তাহলে সৃজনশীল এই যে চিন্তাধারার কলা কৌশলপূর্ণ প্রধান যে প্রকাশ সেটাই হলো কি শিল্প। শিল্প কি করে মানুষকে আনন্দ দেয়, আকর্ষণ করে এবং শিল্প সৃষ্টির দক্ষতা, এই যে দক্ষতা সেটা কিন্তু মানুষের বিরাট একটা সম্পদ। সবাই কিন্তু সব ধরনের শিল্প সৃষ্টি করতে পারে না। তাহলে এই যে গৃহকে আকর্ষণীয় এবং মনোরম করাটাও কিন্তু একটা শিল্প। কারণ একটা গৃহকে তুমি তোমার নিজের মতো করে সাজাতে গেলে ছোট ছোট অনেক জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এবং এই যে জিনিসগুলো খেয়াল করে তুমি গৃহটাকে সুন্দর করে সাজাচ্ছ, এটাও হচ্ছে কি গৃহ সজ্জার একটা
শিল্প, সেই নীতি, এই শিল্প নীতিগুলো অনুসরণ করেই মূলত আমরা কি করি, আমাদের গৃহকে আকর্ষণীয় এবং মনোরম সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে থাকি। তাহলে আজকে হচ্ছে আমাদের পার্ট 1 ছিল কি, তোমাদের এই যে রং, রেখা, আকার এবং কি জমি এগুলো সম্পর্কে, অর্থাৎ শিল্প উপাদানগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং পার্ট 2 হচ্ছে শিল্প নীতি সম্পর্কে, প্রথমে শিল্প উপাদান, তারপরে হচ্ছে শিল্প নীতি। তাহলে আশা করছি যে এই ক্লাসটাতে তোমরা রং সম্পর্কে, রেখা, জমি, আকার সম্পর্কে এবং শিল্প নীতির এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের এখানে পরবর্তী যে ক্লাস হবে সেখানে আমি পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 1 এবং 2 এই বিষয়টা আলোচনা করেছি। তাহলে পরবর্তী ক্লাসে বাকি পার্টগুলো নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।